উত্তাল ময়াস্ক দ্বীপ ঘিরে থাকা সাগরের পানির ঢেউ যেন কারো ফিরে আসার ইঙ্গিত করছে। দ্য রিং মুভির শেষে র্যাচেল এইডানকে বাঁচাতে তার হাত দিয়ে সেই অভিশপ্ত টেপটার একটা কপি বানিয়েছিল, কারণ সেই টেপটা সে অন্য কাউকে দেখাবে এবং এটাই একমাত্র উপায় ছিল এইডানকে বাঁচানোর। এভাবে অন্যকে সেই টেপ দেখিয়ে অভিশাপ পাস করে দেওয়া যায়। তারা ভেবেছিল সব ভয় হয়তো পেছনে ফেলে এসে এখন নতুন জীবন শুরু করবে। কিন্তু কিছুদিন যেতেই ছেলেটার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তবে প্রশ্ন, র্যাচেল কি পারবে তার ছেলে এইডানকে বাঁচাতে? এরই সাথে আরও প্রশ্ন, কেই বা এই সামারা এবং কি কারণে সে অভিশপ্ত, কি তার রক্তাক্ত অতীত? জানতে হলে দেখতে হবে দ্য রিং 2005 মুভিটি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাইসেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। তাছাড়া গল্পে যাওয়ার আগে বলতে চাই, যারা এর আগের পার্টটা দেখোনি তারা অবশ্যই আই বাটন অথবা কমেন্ট বক্সে পিন করা থাকা লিঙ্কে ক্লিক করে আগের পার্টটা দেখে আসতে পারো। তাছাড়া আমার ভয়েসে কিছুটা পরিবর্তন দেখলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ জ্বর সর্দি নিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। এবং তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ আমার পরিশ্রমকে সার্থকতা দেওয়ার জন্য। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। দ্য রিং 2 এর গল্প শুরু হয় দ্য রিং মুভির 6 মাস পর। গল্পের শুরুতে জ্যাক আর এমিলি নামের একটা কাপলকে দেখা যায়, যারা গভীর রাতে একে অপরকে দেখতে দেখতে কল্পনা বিলাস করছে, কারণ তাদের সম্পর্কটা ভাঙার পর্যায়ে। যেখানে হয়তো জ্যাক পার্কের চিপায় কারোর সাথে ধরা খেয়েছিল এবং এমিলিকে বলছিল, আমি এই সম্পর্কটা ভাঙতে পারবো না, কারণ আমার হাত পা কাঁপছে। তুমি বলো তো, আমাকে কি এত সহজে ছেড়ে দিতে পারবে? কিছুক্ষণ মান অভিমান ঝগড়া শেষ করে তারা জ্যাকের বাড়িতে যায়। এমিলিকে নিজের বাড়িতে স্বাগত জানিয়ে জ্যাক তার সাথে নিজের একটা সিক্রেট শেয়ার করতে চায়। এরপর জ্যাক এমিলিকে সেই অভিশপ্ত টেপটার কথা জানায়। জ্যাক বলে, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর একটা সিনেমার সিন, জাস্ট তুমি শুধু এই টেপটা দেখবে। আমি তোমাকে এই টেপটা দেখাতে চাই, কারণ এর মতো ভয়ানক টেপ হয়ই না। মূলত জ্যাকের আসল কথা হচ্ছে এটা কোনো একটা ভয়ঙ্কর সিনেমার সিন, ব্যাস এতটুকুই। কিন্তু জ্যাক মনে মনে ভীষণ ভীত, কারণ জ্যাক সেই অভিশপ্ত ক্যাসেটটা দেখে ফেলেছিল। তবে সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে আজকেই জ্যাকের 7ম দিন, যেটা সম্পূর্ণ হতে আর মাত্র কিছুক্ষণ সময় বাকি। নিজেকে বাঁচাতে জ্যাক সেই অভিশপ্ত টেপটার একটা কপি বানিয়ে তার গার্লফ্রেন্ড এমিলিকে দেখানোর চেষ্টা করে। টেপটা প্লে করতে বলে জ্যাক অন্য রুমে চলে যায় ড্রিঙ্ক আনার বাহানায়। তবে সেখানে জ্যাক কারো উপস্থিতি টের পেতে থাকে। জ্যাকের হাতের মধ্যে কারো হাতের দাগ দেখা যায়। সময়টা তখন রাত 11টা, মানে সময় শেষ হয়ে এসেছে। ঠিক তখনই ফোনের রিংটা বেজে ওঠে। জ্যাক ভীত মনে ফোনটা তুলে, কিন্তু সেখানে জ্যাকের এক বন্ধু তাকে কল করেছিল, এটা জানাতে যে তার 7 দিনের সময় শেষ। সে জানতে চায় সে কি কাউকে দেখাতে পেরেছে কিনা, না হলে কিন্তু বস তুই এখানেই শেষ। মূল কথা হচ্ছে সে বলতে চাইছে আজকেই জ্যাকের শেষ দিন, জ্যাক মারা পড়বে এবং এভাবেই আরও কয়েকজনের সাথে এই ঘটনাটা ঘটেছে। যারা কিনা এই টেপের পেছনকার মিথ বিশ্বাস করেনি তারাই মারা গেছে। জ্যাক তাকে জানায় সে এমিলিকে ক্যাসেটটা দেখিয়েছে। তারপর জ্যাক সেই রুমের দরজা দিয়ে পানি গড়িয়ে আসতে দেখে। এমিলিকে ডাকতে শুরু করে। এইদিকে শব্দ শোনা যায়, সেই অভিশপ্ত টেপটা চলছে। টিভি স্ক্রিনে ভেসে আসছে সেই ডিস্টার্বিং ইমেজগুলো। তৎক্ষণাৎ জ্যাক এমিলির রুমে যায়। জ্যাক তখন কিছুটা মেজাজ গরম নিয়ে এমিলিকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি সেই টেপটা দেখোনি? এমিলি জানায় ক্যাসেটটা সে চালিয়েছিল ঠিকই, তবে ভয়ের কারণে আমি দেখতে পারিনি। আমি ভিডিওটা অন করেছি ঠিকই, কিন্তু চোখগুলো হাত দিয়ে ঢেকে রেখেছি। এবং সে এই ভিডিওটা দেখেনি বলে এখন সামারার অভিশাপ জ্যাকের উপরেই রয়ে যায়। আর ঠিক তখনই সামারা টিভি স্ক্রিন থেকে বেরিয়ে আসে, যা দেখার পর জ্যাক আর এমিলি দুইজনই চিৎকার দিয়ে ওঠে। এবং এখানে বোঝা যায় বাকিদের মতো সামারা জ্যাককেও নৃশংসভাবে মেরে ফেলেছে। এরপর রেচেল আর এইডেনকে দেখা যায়। তারা নিজেদের পুরনো শহর ছেড়ে নতুন শহরে নতুন বাড়িতে পুরনো ভয়ঙ্কর সব স্মৃতি ভুলে তারা চাইছে নতুনভাবে জীবনটা শুরু করতে। এইডেনের এখন নতুন করে ছবি তোলার শখ জেগেছে। সে অনেক সুন্দর সুন্দর সময় ক্যামেরাতে বন্দি করে। রেচেল তখন রেসিপি বুক দেখে ছেলের জন্য ভালো রান্না করার চেষ্টা করছে। রান্না শেষে এইডেনকে খেতে ডাকে এবং সেখানে মা ছেলের মধ্যে কিছুটা আলাপ আলোচনা হয়, যেখানে রেচেল এইডেনকে রিকোয়েস্ট করে সে যেন এখন থেকে তাকে মা বলে ডাকে, আর কতদিনই বা এভাবে নাম ধরে ডাকবে। তখন ছোট্ট এইডেন তার উত্তর দেয়,
রেচেল নামটাই তার ব্যক্তিত্বের সাথে যায়। এখন নতুন জায়গায় রেচেলের দিনগুলো ভালোই যাচ্ছিল। এখানে রেচেল একটা পত্রিকায় পাবলিকেশনে কাজ করে। সেখানে ম্যাক্স নামের একজনের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। মানে বুঝতেই পারছেন আমি কিসের কথা বলতে চাইছি। কিন্তু একদিন অফিসে রেচেল একটা খবর জানতে পারে, জ্যাক নামের এক 17 বছর বয়সী কিশোরের তার নিজের বাড়িতেই ভয়ঙ্করভাবে মৃত্যু হয়েছে এবং তার সাথে থাকা বান্ধবী এমিলি ভয় বেসমেন্টের মধ্যে লুকিয়েছিল। রেচেলের কলিগরা বলছিল অদ্ভুতভাবে জ্যাক টিভির সামনে ছিল আর মেঝেতে পানি দিয়ে ভরে গিয়েছিল, আর ওই জ্যাক নামের ছেলেটার মুখ নাকি মারাত্মক রকম বিকৃত হয়ে গিয়েছিল। এটা শুনে রেচেল ঘটনাস্থলে ছুটে গিয়ে লোকচক্ষুর আড়ালে মনের সাহস সঞ্চয় করে জ্যাকের ডেড বডিটা দেখে। জ্যাকের ডেড বডিটা ছিল পুরোপুরি বিকৃত। রেচেল তখন ভয়ে সেখান থেকে সরে যায় আর বলে, এখানেও আমার পিছু ছাড়ল না। এটা দেখার পরেই রেচেল বুঝতে পারে এটা সামারার কাজ। এখন কেউ এসে যেতে পারে ভেবে জ্যাকের ডেড বডি ঢাকার সময় সেখান থেকে সামারা উঠে রেচেলের হাতটা ধরে বলে, অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। রেচেল তখন ভয়ে আঁতকে উঠে, আবার মুহূর্তের মধ্যেই সবকিছু স্বাভাবিক। রেচেল নিজেকে বলে, আমরা তো শুধু একটাই কপি বানিয়েছিলাম, তবে তার ধারণাই ছিল না অন্যরাও এর সমাধানটা বের করে ফেলেছিল। তাই তো এই টেপটা মানুষদের মাঝে অনেক বেশি ছড়িয়ে গেছে। তাই সে পুলিশ স্টেশনে গিয়ে এমিলির সাথে দেখা করতে চায়। পুলিশ প্রথমে দেখা করতে না দিতে চাইলেও পরবর্তীতে যখন রেচেল জোরাজুরি করে তখন এক পর্যায়ে পুলিশ রেচেলকে ওয়েটিং রুমে বসিয়ে রাখে। এই বিষয়গুলো নিয়ে এমিলিকে বারবার সবাই জিজ্ঞাসাবাদ করছে, তবে এমিলি কারো কাছেই কোনো টু শব্দ করছে না। সে প্রচণ্ড ভয় পেয়ে আছে। এমিলিকে একা পেয়ে রেচেল সবার চোখের আড়ালে তার কাছে গিয়ে সে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। সে তাকে বলে, এই টেপটা আর কে কে দেখেছে? এমিলি কি এই টেপটা দেখেছে? তখন সে মাথা নাড়িয়ে না জানায়। রেচেল এমিলির কাছে সেই টেপটা কোথায় আছে জানতে চাইলে এমিলি রেচেলকে জানায় ওই টেপটা এখনও জ্যাকের বাড়িতেই আছে। এখন রেচেল দ্রুত চলে যায় জ্যাকের বাড়িতে। বাগানে পাথরের নিচ থেকে বাড়ির চাবিটা নিয়ে টিভির নিচে সিডি প্লেয়ার থেকে টেপটার সন্ধান পায়। তারপর সেটাকে রেচেল গাড়িতে করে অনেক দূরে নিয়ে যায় এবং নষ্ট করে আগুনে পুড়িয়ে ফেলে। আগুনে পোড়ানোর সময় সেই টেপটা থেকে অদ্ভুতভাবে কারো চিৎকারের আওয়াজ, যেন চাপা কান্নার শব্দ ভেসে আসছিল। সাথে সাথে রেচেলের নতুন বাড়ির টিভিটাও আপনা আপনি চলতে শুরু করে, যেখানে স্ট্যাটিক সিগন্যাল হচ্ছিল। বাড়িতে এইডেন একা একা ঘুমিয়েছিল। এইডেন কারো উপস্থিতি অনুভব করে ঘুম থেকে জেগে যায়। নিচে এসে এইডেন রিমোট দিয়ে টিভিটা কয়েকবার বন্ধ করার চেষ্টা করে, কিন্তু টিভিতে স্ট্যাটিক চলতে থাকে, বন্ধ হচ্ছে না। এইডেন দেখে রুমের মেঝে পানি দিয়ে ভেজা, চারিদিক থেকে পানি বেয়ে আসছে। সেই অভিশপ্ত ভিডিও টেপটা চলতে শুরু করে। এইডেন সেটা এর আগেও দেখেছে। চারিপাশ থেকে পানি এইডেনের দিকে এমনভাবে আসছে যেন তাকে বাধ্য করা হচ্ছে টিভির সামনে যেতে। ঠিক ততক্ষণে কুয়ো থেকে সামারা উঠে আসছিল তার দিকে। এক পর্যায়ে সামারা তাকে টিভির ভেতরে নিয়ে যেতে চায়। সামারা তাকে তার অন্ধকার জগতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এইডেন জোরে জোরে চিৎকার করে এবং রেচেলকে ডাকতে থাকে। এটা দেখে ভয়ে সে লাফিয়ে ওঠে এবং এইডেন বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন ছিল। এইডেনের চিৎকারের শব্দে রেচেল তৎক্ষণাৎ ছুটে আসে। এইডেন তাকে বলে সে একটা দুঃস্বপ্ন দেখেছিল। ঘটনা হচ্ছে এইডেন গতকাল বাড়িতে একা ছিল, তাই হয়তো তার মনে হয়েছে রেচেল তার সাথে নেই। এইসব ভেবেই সে ভয় পেয়েছে। তবে রেচেল এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করবে ভেবে এইডেন রেচেলকে এইসব ব্যাপারে কিছুই বলে না। রেচেল তার ছেলে এইডেনকে তখন সাহস দেয় যে আমি তোমার পাশে আছি, যখনই ডাকবে তখনই তোমার গলার আওয়াজ ফলো করে আমি তোমার কাছে পৌঁছে যাব। এইসব ঘটনার মাঝে এইডেনের শরীর বেশ ঠান্ডা হয়ে যায়। এই দুঃস্বপ্নটা দেখার পর থেকেই এইডেন সবসময় কিছুটা হতাশ আর ভীত থাকতে শুরু করে। যখন সে পানি দেখত তখন তার ভেতরে অন্যরকম একটা আতঙ্ক কাজ করত এবং সবসময় অন্যমনস্ক থাকতে শুরু করে। এই জন্য এইডেনের মুড ঠিক করতে রেচেল তাকে একদিন পাশের একটা মেলায় ঘুরতে নিয়ে যায়। মেলায় ঘুরতে ঘুরতে কিছু প্রতিবেশীদের আড্ডার মধ্যে সে পড়ে যায়। এখান থেকে বের হওয়ার জন্য রেচেল এইডেনকে শিখিয়ে দেয় আমি ডাকলে তুমি আরও সামনে হাঁটতে থাকবে। এভাবে ছেলের অজুহাতে সেখান থেকে সে বের হয়ে যেতে পারবে। এইডেন জিজ্ঞাসা করে রেচেলকে, তারা কি তোমার বন্ধু না? রেচেল বলে, না, এরা আসলে আমার বন্ধু বেশে পরনিন্দাকারী মহিলা। তখন ম্যাক্সের সাথে মেলায় রেচেলের দেখা হয়। তারা কথা বলতে থাকলে এর মাঝে এইডেন মেলায় ঘুরে ঘুরে ছবি তুলতে থাকে। সেখানেও যতবার সে পানি দেখছিল এইডেনের মাঝে অদ্ভুত একটা ফিল কাজ করছিল।
অন্যদিকে ম্যাক্সের সাথে রেচেলের কথা হয়। নিউ ইয়র্কের মতো বড় শহরে এত ভালো জব থাকতে রেচেল এখানে এই অজপাড়া গায়ে কি জন্য এসেছে, এটা তার মাথায় এখনো বুঝ আসছে না। ম্যাক্স রেচেলের কাছে বারবার এর কারণ জানতে চায় আর রেচেলের প্রতি তার ইন্টারেস্ট প্রকাশ করে। রেচেল বলে এখানে সে তার ছেলে এইডানের জন্য এসেছে একটা শান্তিপূর্ণ পরিবেশের সন্ধানে। তারপর সোজা কথায় ম্যাক্সকে বিদায় দিয়ে রেচেল এইডানকে খুঁজতে শুরু করে মেলায় ঘোরাঘুরির পর একটা ওয়াশরুমে এসে এইডানের কেমন যেন গা ছমছমে অনুভূতি হচ্ছিল, যেন এইডানকে কেউ ফলো করছিল। এইডান যে হাই কমোডের সামনে যাচ্ছিল সেটাতেই পানির বিস্ফোরণ হচ্ছিল। বেসিনে হাত ধুতে গেলে মনে হয় পানিগুলো যেন তার কাছে আসতে চাচ্ছে না। আয়নায় তাকাতেই এইডান নিজের পেছনে সামারাকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু সে পেছনে ঘুরে তাকালে কাউকে দেখতে পায় না। তখন আয়নার সামনে দাঁড়িয়ে এইডান নিজের ক্যামেরা দিয়ে নিজের অনেকগুলো ছবি তুলতে শুরু করে। রেচেল এসে এইডানের এই পাগলামি থামিয়ে তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, এত ডাকার পরেও তুমি সাড়া কেন দিচ্ছিলে না? এইডান বলে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। রেচেল তখনই তাকে গাড়িতে বসিয়ে বাড়িতে ফিরছিল। ফেরার পথে রেচেল বারবার এইডানকে প্রশ্ন করছিল কবে থেকে এইসব ঘটনাগুলো হচ্ছে। দয়া করে এইসব বলো না যে তোমার দুঃস্বপ্ন দেখার পর থেকে এইসব হচ্ছে। সামারা কি তোমার সামনে আবারও এসেছে? সে সময় একটা হরিণ হুট করে তাদের গাড়ির সামনে এসে পড়ে। স্পিড ব্রেক করেও রেচেল কোনো মতে দুর্ঘটনা আটকাতে পারলেও এইডান বলে রেচেল কোনো মতেই গাড়ি থামাবে না, তুমি গাড়ি চালিয়ে যেতে থাকো, যেন কিছুতেই গাড়িটা এখানে না থামে। রেচেল তখন বুঝতে পারছিল না কেন এইডান এটা বলছে। ততক্ষণে বন্য হরিণটাও চলে গেছে। একটু পরেই দুটো হরিণ তাদের গাড়ির উদ্দেশ্যে শিং দিয়ে আক্রমণ করে এবং তাদের গাড়ির জানালাটাও ভেঙে ফেলে। ততক্ষণে আবার আক্রমণ করার আগে কোনো মতে রেচেল গাড়ির স্টিয়ারিং চেপে সেখান থেকে বের হয়। সামনে এগিয়ে গেলে আবার একটা হরিণ গাড়ির ওপর আক্রমণ করে গাড়ির ছাদটা ফুটো করে দেয়। কিছু দূর এগিয়ে যেতেই একদল হরিণ তাদের পথ আটকিয়ে দাঁড়িয়ে থাকে। রেচেল কোনো মতে হালকার ওপর গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাড়ি ফিরে আসতেই এইডানের শরীর হঠাৎ খারাপ হতে শুরু করে। এইডানের শরীরের তাপমাত্রা অনেক বেশি কমতে থাকে। একটা বিষয় সে খেয়াল করে, বাড়ির অ্যাকুয়ারিয়ামের মাছগুলোও মরে গেছে আর সেখানে বিন্দু পরিমাণেও পানি নেই। ছেলেকে বিছানায় শুইয়ে রেস্টে রেখে কিছু বুঝতে না পেরে রেচেল একজন নার্সকে কল দেয়। রেচেল নার্সের সাথে নিচে কথা বলছিল আর উপরে এইডানের রুমে ল্যাম্পের বাতিগুলো ফ্লিকার হওয়া শুরু হয়েছে। এইডান বাতিগুলো বন্ধ করার চেষ্টা করলে কাজ হয় না। নার্সের সাথে কথা বলার পর রেচেল নার্সের কথা মতো পানি গরম করতে গেলে বাড়িটা ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। ফ্রিজ, টিভি, বাতিসহ সব ইলেকট্রনিক জিনিসগুলো অদ্ভুতভাবে চলতে থাকে। গ্যাস স্টোভের আগুনও দাও দাও করে ফুলে ওঠে। রেচেল তা নেভানোর চেষ্টা করলে তা কাজ হয় না। রেচেল ছুটে চলে যায় এইডানের রুমে। কোনো মতে সে জানালাগুলো বন্ধ করে তাকাতেই উল্টো দিকে দেওয়ালের সামনে সামারাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে কিনা দেওয়ালের দিকে মুখ ফিরে আঁচড়াতে থাকে। রেচেল তাকে দেখে ভয় পেয়ে আস্তে আস্তে এইডানকে চাদর সরিয়ে নিতে গেলে দেখতে পায় সেখানে এইডান নেই। পলকের মধ্যেই সেই দেওয়ালের দিকে আবারও তাকাতেই রেচেল সেখানে সামারার জায়গায় এইডেনকে দাঁড়িয়ে থাকতে দেখে। এইডানের পেছনের দেওয়ালে সেই গাছের ছবি ফুটে উঠতে থাকে আর এইডান আবোল তাবোল কথা বলতে শুরু করে এবং এখানেই বোঝা যায় সামারা পুরোপুরি এইডানের বডিকে পজেস্ট করে নিয়েছে। হুট করে এই ঘটনায় রেচেল ভয় পেয়ে নিজের বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে নিজের অফিসে চলে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর এইডেন রেচেলকে বলে সামারা তার অন্ধকার জগৎ থেকে এখানে চলে এসেছে। সে এখন সব শুনতে পায়, এমনকি তুমি এখন আমার সাথে যা কথা বলছো সে তাও শুনতে পাচ্ছে, সে সব দেখতে পায়। একমাত্র ঘুমের মধ্যেই আমরা যদি কথা বলি সে কিছুই বুঝবে না, তাই আমাদের ঘুমানো উচিত। এইডেনের কথা তখন রেচেল একটুও বুঝতে পারছিল না। সেখানে ম্যাক্স চলে এসে তার কাছে জানতে চায় যে এখানে কি হয়েছে। রেচেল জানায় এইডান অসুস্থ আর রেচেল ম্যাক্সের সাহায্য চায় এবং তারা দুজন মিলে এইডানকে ম্যাক্সের বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর এইডানের শরীরের তাপমাত্রা স্বাভাবিক করতে তাকে গরম পানির বাথটাবে রেচেল নামায়, কারণ এইডানের শরীরের তাপমাত্রা অনেক কমে গেছে। তবে এইডান হঠাৎ পানি দেখে ভয় পেতে শুরু করে। এইডানকে বাথটাবে ম্যাক্সের বাড়িতে ম্যাক্সের তত্ত্বাবধানে রেখে রেচেল নিজের বাড়িতে যায় কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। সেখানে রেচেলের চোখে পড়ে এইডানের ক্যামেরা, যেখানে মেলায় আয়নার সামনে তোলা এইডানের ছবিগুলো দেখে রেচেল ওই ছবিগুলোর প্রতিটিতে এইডানের পেছনে সামারাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক এটা দেখার পর রেচেল পাগলের মতো দৌড় লাগায় ম্যাক্সের বাড়িতে। অন্যদিকে ম্যাক্স ফোনে কথা বলতে বলতে খেয়াল করে বাথরুমের দরজাটা
ঠাস করে বন্ধ হয়ে গেছে। ম্যাক্স বাইরে থেকে ডাকাডাকি করলে এইডান কোনো উত্তর দেয় না। তৎক্ষণাৎ রেচেল সেখানে গিয়ে পৌঁছালে দেখতে পায় ওয়াশরুম ভেতর থেকে বন্ধ, কিন্তু এইডান ভেতরেই আছে। ভেতর থেকে পানি দরজার ফাঁক দিয়ে গড়িয়ে আসছে। রেচেল আর ম্যাক্স অনেক চেষ্টার পর ওয়াশরুমের দরজা খুলতে পারছিল না। ম্যাক্স তখন দরজা ভাঙার জন্য কিছু আনতে গেলে রেচেল দেখতে পায় দরজা উপচে পানি পড়ছে, আর দরজা এমনি এমনিই খুলে গেছে। সেখানে দেখা যায় বাথটাবের সব পানি শূন্যে ভাসছে, আর বাথটাবের ভেতরে এইডান জড়সড় হয়ে বসে আছে। সেখানে সামারা এইডানকে আঁকড়ে ধরে বসে আছে। রেচেল ভেতরে ঢুকতেই এইডানকে ডেকে তার হুঁশ ফেরানোর চেষ্টা করে। পজিশনের মধ্যেই এইডান রেচেলের দিকে তাকায় এবং এইডানের চোখ দেখে রেচেল ভয় পেয়ে যায়। সে সময় শূন্যে উঠতে থাকা সব পানি রেচেলের উপরে পড়ে, আর বাথটাব সম্পূর্ণ পানি দিয়ে ভরে ওঠে। রেচেল তখন বাথটাবের ভেতরে ডুবতে থাকা এইডানকে টেনে তোলার চেষ্টা করে। তখনই বাথটাব থেকে সামারা উঠে রেচেলের হাত ধরে বসে। রেচেল তখন রাগের বশে সামারাকে বাথটাবের পানিতে চেপে ধরে। সেই সময় সেখানে ম্যাক্স চলে আসে। রেচেল বুঝতে পারে যাকে সে সামারা ভাবছিল সে আসলে এইডান ছিল। পজেসড এইডান রেচেলকে বলতে থাকে, তুমি আমার সাথে এমন কেন করলে? ছেলেকে বুকে নিয়ে ক্ষমা চেয়ে রেচেল বলে, এই সব কিছুই তোমার ভালোর জন্যই করেছি বাবা। এইসব ঘটনা দেখার পর ম্যাক্স এইডানকে হসপিটালে ভর্তি করে। তাছাড়া এখানে হসপিটালে এসে ম্যাক্স সহ বাকি হসপিটালের লোকজন ভাবছে রেচেলের মানসিক অবস্থার ঠিক নেই, তাই নিজের ছেলেকে মারতে চাইছে সে, এবং এই কারণেই এইডান এখন হসপিটালে ভর্তি। হসপিটালের সবাই রেচেলকে একটু বাঁকা চোখে দেখছে। রেচেল তখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। সেখানে টিভিতে স্ট্যাটিক দিলে সে আঁতকে ওঠে। এখন এই সম্পূর্ণ বিষয় নিয়ে ম্যাক্সের মনে কৌতূহল জাগে। কি হচ্ছেই বা তাদের সাথে সেটা জানতে চায়, মানে সত্যটা শুনতে চায়। রেচেল ম্যাক্সকে সামারা এবং তার সেই অভিশপ্ত টেপের কথা সব খুলে বললে ম্যাক্স রেচেলের কথায় একদমই বিশ্বাস করে না। রেচেল বলে, যদি বিশ্বাস না হয় তাহলে এইডানের একটা ছবি তুলে দেখো, তোমার কাছে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। ম্যাক্স এইডানকে পানিতে ডুবাতে দেখেই কিছুটা সন্দেহ করছিল রেচেলের মানসিক অবস্থার ওপর, এবং এবার সে এই বিষয়টা নিয়ে নিশ্চিত হয়েও গেল। এরপর হসপিটালে ডক্টরের সাথে এইডানের শারীরিক অবস্থার কথা শুনে অসুস্থ এইডানের হাত ধরে রেচেল কান্নায় ভেঙে পড়ে। এইডানকে বলে, তুমি বলেছিলে ঘুমালে সে আমাদের শুনতে পাবে না, এখন তুমি বলো কি করে আমি এই সব ঠিক করতে পারবো। সেখানে রেচেল এইডানের হাত থাবা মেরে ধরে, আর তখন রেচেল সামারার কিছু অতীতের কাট আউট ভিশন দেখতে পায়। সেই ভিশনের মধ্যে সে দেখতে পায় ছোট একটা পানির উৎস বা ঝর্ণা, একটা সুটকেস বা ব্যাগ যেটাতে ফুলের নকশি করা, এবং একটা ডায়েরি যেখানে লেখা ফর সামারা, এবং আরও দেখতে পায় সামারার মৃত্যুর ভিশন, যেভাবে অ্যানা তাকে মেরেছিল কূপের মধ্যে ডুবিয়ে। তবে এর সাথে ছোট এক শিশুকেও পানিতে ডুবানোর ভিশন দেখতে পায় সে। সে সময় সেখানে ডক্টর এমা নামের একজন সাইকিয়াট্রিস্ট চলে আসে এবং সে রেচেলকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ডক্টর এমা সহ বাকিদের মনে হচ্ছিল এইডানের শরীরে আঘাতের চিহ্ন আর এই অবস্থার জন্য রেচেলই দায়ী। তারা রেচেলকে ইন্টারোগেট করার জন্য নিয়ে যায়, তবে রেচেল সেখান থেকে পালিয়ে যায়। এইসব দেখে কিছু না ভেবে পেয়ে রেচেল যায় সেই মানসিক হসপিটালে সামারার ব্যাপারে আরও কোনো তথ্য জানতে, তবে সেখান থেকে স্টাফদের নিজের ছেলের পরিস্থিতি বলেও লাভ হয় না। তারা কোনো প্রকার ইনফরমেশন দেয় না, বরং তাকে জানিয়ে দেয় যে তার সাথে কথা বলতে ইচ্ছুক না। সে বলে, যদি তোমার এতই জানতে ইচ্ছে হয় তাহলে মর্গানদের কাছে গিয়ে জানতে চাও। রেচেল জানায় মর্গানরা তো স্বামী স্ত্রী দুইজনই মৃত। উপায় দেখতে না পেয়ে তাৎক্ষণিক রেচেল চলে যায় সেই ময়েস্কো আইল্যান্ডে, যেখানে মর্গানের বাড়ি। সেখানে একজন প্রপার্টি ডিলার কাস্টমার মনে করে রেচেলকে বাড়িতে স্বাগত জানায়, আর বাড়িটা একে একে দেখাতে শুরু করে। রেচেল তার চোখে ধুলো দিয়ে বেসমেন্টে চলে যায় এবং সেখানে কিছু একটা সে খুঁজছে, যেটার সূত্র ধরে সে সামারার অতীত জানতে পারবে। তখনই সেখানে সেই ব্যাগটা সে খুঁজে পায়, যেটা স্বপ্নে সে দেখেছিল, এবং সেই ব্যাগটা খুলতেই সামারার অ্যাডপশনের কিছু নথিপত্র আর সামারার একটা ডায়েরি খুঁজে পায়। সেটাতে সামারার আসল মায়ের ছবিও ছিল। এইদিকে হসপিটালের নার্স এইডানের দেখাশোনা করছে। হঠাৎ রুমের টিভিটা স্ট্যাটিক দিতে শুরু করে। টিভিতে সেই কুয়াটাও দেখা যায়, কিন্তু তার আগেই টিভিটা অফ করে নার্স যখন পেছনে ঘুরে দেখে, সে দেখতে পায় এইডানের জ্ঞান ফিরেছে, এবং এই বিষয়টাতে সে অনেক বেশি খুশিও হয়ে যায়। ডক্টর এমা আসে এইডানের সাথে কথা বলতে। এইডানের শরীর এখনও অনেক ঠান্ডা। ডক্টর এমা তাকে রেচেলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে এইডান বলে, আমার মা আমাকে ভালোবাসে, তাই তো আমাকে খুঁজে চলেছে। আমি আমার মায়ের সাথেই থাকতে চাই। আমি এখন একটা মুহূর্ত এখানে থাকতে চাই না, আমি বাড়িতে ফিরতে চাই।
এইডান জেদ ধরলে ডক্টর এমা তাকে নিষেধ করে দেয়। এতে সে রেগে গিয়ে পজেসড এইডান বলে, আমি তোমাকে কিছু দেখাতে চাই। আর আড়ি চোখে সে এমার দিকে তাকায়। এরপর ড্রয়ার থেকে ইঞ্জেকশন নিয়ে তাতে বায়ু ঢুকিয়ে নিজের ঘাড়ের রগে পুশ করে এবং এর পরবর্তীতেই সে মারা যায়। আর ঠিক ততক্ষণে এইডান হসপিটাল থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রেচেল সূত্র ধরে আগাতে আগাতে একটা অরফানেজের খোঁজ নেয়। সেখানকার 30 বছরের বেশি সময় কাজ করা হেড নার্সের সাথে সে কথা বলে। রেচেল জানতে পারে সামারার আসল মায়ের নাম হচ্ছে এভলিন। সে নার্স জানায় এভলিনকে রাস্তা থেকে পাওয়া গিয়েছিল। তখন এভলিনের বয়স ছিল মাত্র 16 বছর, কিন্তু তখন সে জানতো না তার বাচ্চার বাবাকে। আসলে মূল ঘটনা হচ্ছে এভলিনকে ধর্ষণ করা হয়েছিল। সেখানকার হেড নার্স জানায় এভলিন 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল যখন সে এখানে এসেছিল। সেই সময় হ্যালুসিনেশন আর মেন্টাল বিভিন্ন ইস্যু ছিল ইভলিনের। আর সামারার জন্মও হয়েছিল ঠিক এখানেই। সে নার্স জানায় জন্মের পর থেকে সামারা কখনোই কান্না করেনি। সামারা শুধু তখনই কান্না করত যখন এভলিন তাকে গোসল করাতে চাইতো। তাছাড়া এভলিন একবার পানিতে ডুবিয়ে সামারাকে মারার চেষ্টা করেছিল বাইরের সেই ঝর্ণার কাছে। ঠিক ততক্ষণে সেখানে সামারার কান্নায় সকলে জড়ো হয় আর সামারাকে সেখান থেকে বাঁচাতে পারে। কারণ ইভলিনের মনে হতো সামারা কোনো সাধারণ বাচ্চা না, সামারা ছিল পানি থেকে উঠে আসা কোনো পানির দুনিয়ার শয়তান। ইভলিন সেই শয়তানকে আটকাতে তাকে মেরে ফেলতে চেয়েছিল। মানে ইভলিনের পোস্ট প্রেগনেন্সি ডিপ্রেশন এত ভয়াবহ আকার ধারণ করে যে তাকে তার বাচ্চার থেকে আলাদা করা হয় এবং এই জন্য ইভলিনকে পাগল মনে করে সামারা থেকে আলাদা করে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া হয়। আর সামারা একটু বড় হলেই মর্গান দম্পতি সামারাকে দত্তক নেয়। এইসব শুনে রেচেল চলে যায় মেন্টাল হসপিটালে। সবকিছুর পর শেষ পর্যন্ত রেচেল ইভলিনের সাথে সাক্ষাৎ করতে সক্ষম হয়। মানসিক হসপিটালে স্টাফ রেচেলকে 10 মিনিটের জন্য কথা বলার সুযোগ দেয়। ইভলিন রেচেলকে দেখে বলে, তুমি কেন এখানে এসেছো? রেচেল জানায় সে তার নিজের ছেলের প্রাণ বাঁচাতে এসেছে। মানসিকভাবে ভারসাম্যহীন ইভলিনকে সামারাকে কেন মেরে ফেলতে চেয়েছিল এটা জিজ্ঞাসা করে। ইভলিন জানায় কারণ তার মেয়ে তাকে এটা করতে বলেছিল, কিন্তু কেউ তাকে তা করতে দেয়নি। তবে সে রেচেলের থেকে এতটুকু আশাবাদী যেন সে এই কাজটা করতে পারে এবং তাকে যেন কেউ বাধা না দেয়। রেচেল জানায়, তুমি তোমার মেয়েকে বাঁচাতে কি করেছিলে, আর এখন আমার কি করা লাগবে? এর জবাবে ইভলিন বলে, এর জন্য তুমিই দায়ী। তুমিই তো সামারাকে মুক্ত করেছিলে। চিৎকার করে বলতে থাকে, তুমি মৃতদের এই পৃথিবীতে আসতে দিয়েছ এবং তাদেরকে এই পৃথিবীতে আসার পথ তৈরি করেছ। একটা কথা মনে রেখো, মৃত মানুষেরা কখনই ঘুমায় না। নিজের ছেলেকে বাঁচাতে হলে তোমাকে তার ঘুম পাড়াতে হবে এবং নিজের ছেলের সম্পূর্ণ কথা শুনতে হবে। এরই মাঝে হসপিটালের স্টাফ ভিজিটিং টাইম শেষ হয়ে গেছে বলে রেচেলকে বের করে দেয় এবং যেতে যেতে ইভলিন রেচেলকে বলে সে যেন ভালো মা হয় আর নিজের সন্তানের কথা শুনে সেই মতো কাজ যেন করে। এদিকে ম্যাক্স বাড়ি ফিরে দেখতে পায় সেখানে এইডান বসে টিভিতে স্ট্যাটিক দেখছে। ম্যাক্স কার্টুন চ্যানেল দিতে বলে এইডানকে জিজ্ঞাসা করে তার তো এখন হসপিটালে থাকার কথা। সে ডক্টর এমার মতো রেচেলকে নিয়ে তার কাছে প্রশ্ন করা শুরু করে, যেটা কিনা এইডানের ভালো লাগছিল না। এইডানের কথার ধরন অস্বাভাবিক লাগলে রেচেলের কথা মতো সে এইডানের ছবি তুলতে চায়, তবে এইডান তাকে মানা করে। ম্যাক্স তার কাছে জানতে চায় কেন সে তার ছবি তুলতে দিচ্ছে না। এইডান জানায় সে তাকে কেন ছবি তুলতে নিষেধ করেছে সেটা সে জানাবে, তবে এই শর্তে যে ম্যাক্স তার কোনো ছবি তুলবে না। কিন্তু ম্যাক্স একটা চালাকি করে, সে ক্যামেরাতে টাইমার সেট করে রাখে, যেটা এইডানের একদমই পছন্দ হয় না। সবকিছু জানার পর রেচেল ম্যাক্সের বাড়িতে চলে যায় আর সেখানে রেচেল এইডানকে দেখতে পেয়ে অনেক বেশি অবাক হয়। রেচেল ম্যাক্সের কথা জানতে চাইলে এইডান বলে সে এখনও বাড়ি ফিরেনি, তবে ম্যাক্সের কোট সোফাতেই ছিল। এইডান রেচেলকে মা বলে ডাকায় রেচেল বুঝতে পারে এইডান তার সাথে মিথ্যা বলছে। রেচেল তখন গাড়িতে কিছু ফেলে এসেছে এই বাহানায় বাড়ির বাইরে বের হলে ম্যাক্সকে ডাকাডাকি শুরু করে। কেন জানি রেচেলের মনে কিছুটা খারাপ লাগা অনুভব হতে শুরু হয়। ভয়ে ভয়ে রেচেল গাড়ির দরজাটা খুলতেই ম্যাক্সের ডিসফিগার্ড লাশ দেখতে পেয়ে এক চিৎকার করে ওঠে। রেচেল তখন তার নিজ বাড়িতে পৌঁছায় এবং সে কিছুই বুঝতে পারছে না, যার কারণে রেচেল কান্নায় ভেঙে পড়ে। কান্না করতে করতে একসময় রেচেলের চোখ লেগে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘরে রেচেল স্বপ্ন দেখে এইডান তার পাশে শুয়ে আছে আর তাকে বলছে, রেচেল আমাকে সে সবসময় ঘুম পাড়িয়ে রাখে আর সে আমার শরীরেই জেগে থাকে। সামারার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে পানি।
সামারা পানিকে ভয় পায়, তাই সামারাকে মারতে হলে রেচেলকে এইডানকে ডুবিয়ে দিতে হবে। রেচেল বলে, আমি তোমাকে মারতে পারবো না। এইডান জানায় তাহলে সে সবসময় এভাবেই থেকে যাবে। এরপর ঘুম ভাঙলে রেচেল দেখতে পায় অনেক রাত হয়ে গেলেও এইডান এখনো ঘুমায়নি। এর কারণ জানতে চাইলে এইডান বলে, মৃত মানুষেরা কখনোই ঘুমায় না। রেচেল তখন ট্রিক খাটিয়ে তাকে বলে, তাহলে আমি তোমার জন্য কিছু রান্না করে নিয়ে আসি। এই বলে সে রান্নাঘরে চলে যায়। এরপর সে একটা প্ল্যান করে। রেচেল তাদের দুজনের জন্য দুটো স্যান্ডউইচ বানায়। তবে এইডানের স্যান্ডউইচে রেচেল ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যেটা খেয়ে এইডান ঘুমিয়ে পড়ে এবং রেচেলের কানে বাজতে থাকে ইভলিন আর এইডেনের বলা কথাগুলো। তখন রেচেল তাকে নিয়ে বাথটাবের পানিতে ডুবানোর সময় এইডান জেগে ওঠে। এইডান জেগে উঠে রেচেলকে মিষ্টি মিষ্টি কথায় ভোলানোর চেষ্টা করে। সে বলে, রেচেল, আমি এইডান, আমাকে মেরো না। রেচেল তখন মনোবল না হারিয়ে এইডানকে পুরোপুরি পানিতে ডুবিয়ে দেয়। পানিতে ডুবতেই বাথটাবের পানি পুরোপুরি কালো হয়ে গেল। সামারার আত্মা বেরিয়ে এলো এইডানের শরীর থেকে। সামারা তখন প্রথমবার তাকে মা ডেকে বাতাসে মিলিয়ে যায়। তখন রেচেল বাথটাব থেকে এইডানকে টেনে তোলে। সে তাকে ডাকতেই এইডানের জ্ঞান ফিরে আসে এবং এইডান স্বাভাবিক হয়ে যায়। যখন মনে হয়েছিল সবটা স্বাভাবিক হয়ে গেছে, ঠিক তখনই বাড়ির টিভিটা স্ট্যাটিক দিতে শুরু করে। টিভি স্ক্রিনে সেই কূপ দেখা যায়। সেখান থেকে সামারা উঠে আসে এবং টিভি থেকে বেরিয়ে আসে এইডানের দিকে হাত বাড়িয়ে দেয়। যেখানে এইডেনকে বাঁচাতে রেচেল সামারার সামনে চলে আসে। সবকিছু জানার পর রেচেলের মনে হয়েছে সামারার শুধুমাত্র একজন মা প্রয়োজন, তাই সে টিভির সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই রেচেলকে নিয়ে চলে যায় সামারার সেই অন্ধকার কূপে। কুয়োর পানিতে ভাসতে ভাসতে রেচেলের মনে পড়ে ইভলিনের বলা কথা, তুমিই তাকে মুক্তি দিয়েছিলে। তখন রেচেল বুঝতে পারে সে তো কুয়োর ঢাকনা প্রথমবার সরিয়েছিল। এর মাধ্যমেই সামারা মুক্তি পেয়েছিল। আর এই কুয়োর পথই হচ্ছে সামারার নিজের অন্ধকার দুনিয়া। আর এই কূপ দিয়েই সে পৃথিবীর মধ্যে সেতুর মতন ব্যবহার করে আসা যাওয়া করছে। এজন্যই টেপটা পুড়িয়ে ফেলার পরেও সামারা পৃথিবীতে আসা যাওয়া করছিল। এবং এই সব পরিষ্কারভাবে বুঝতে পেরে রেচেল কুয়োর দেওয়াল বেয়ে বেয়ে উপরে উঠতে শুরু করে। কিন্তু পানির নিচ থেকে সামারা মা মা বলে ডাকছে, যার শব্দ পানির নিচ থেকে উপরে উঠে আসছে। রেচেল তখন অনেকটাই উপরে উঠে আসে কুয়োর থেকে। ঠিক তখনই সামারাও তার পেছনে আসতে শুরু করে খুব দ্রুত গতিতে। সামারা তখন রেচেলের পা টেনে ধরে। রেচেল তার হাতে লাথি মেরে উপরে ওঠার চেষ্টা করে। তখন পাশ থেকে পানি বেরিয়ে আসার কারণে সামারা আবারও নিচে পানিতে পড়েছে। রেচেল কুয়োর মুখের কাছাকাছি এসে পড়ে, কিন্তু সামারা আবার উঠতে শুরু করে। সামারা উপরে উঠে আসার আগেই রেচেল কোনো মতো উপরে ওঠে। তখন সে চিৎকার করতে থাকে এবং মা মা বলে ডাকতে শুরু করে। রেচেল উপরে উঠে এসে কুয়োর মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দেয়। আর রেচেল বলে, আমি তোর মা নই। সামারা ঠিক আবারও চিরকালের জন্য সেখানেই বন্দী হয়ে যায়। এদিকে রেচেল সামারার দুনিয়া আটকে ছিল। সেখান থেকে রেচেল এইডানের ডাক শুনতে পায়। তখন সে ডাকের পিছু নিয়ে সামনে দেখতে পায় সেই ময়েস্কো আইল্যান্ডের দ্বীপটা, মানে যেখান থেকে অ্যানা মর্গান আত্মহত্যা করেছিল। রেচেলের বুঝতে আর বাকি ছিল না যে এই দুনিয়া থেকে বের হতে হলে তার এখন এখানে মরতেই হবে। তাই রেচেল সামনের সাগরের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, যেমনটা মিসেস মর্গান করেছিল। আর তখনই সে নিজের পৃথিবীতে ফিরে আসে এবং এখানে রেচেল এবং এইডানের এক পূর্ণমিলন হয়। এখন এইডান রেচেলকে মা বলে ডাকে, কিন্তু রেচেল বলে আপাতত কিছুদিনের জন্য রেচেল বলে ডাকলেই তার কাছে ভালো লাগবে। আর এখানেই রাত পেরিয়ে নতুন এক সকালের সূচনা হয় এবং এখানেই শেষ হয় দ্য রিং 2 মুভিটি। সব কিছু শেষ হয়ে গেছে। রেচেল আর এইডান এবার নতুন করে বাঁচতে শিখছে। মনে হচ্ছে সামারার অভিশাপ বুঝি এখানেই থেমে গেল, কিন্তু ভয়ঙ্কর সত্যটা এখানেই লুকিয়ে আছে। কারণ সামারা কখনোই একটা কূপের মধ্যে আটকে ছিল না, সে আটকে ছিল মানুষের কৌতূহলের ভিতরে। 2005 সালের সেই VHS টেপ আর আজ নেই, কিন্তু 2017 সালে মানুষ নিজের হাতে এমন একটা জিনিস বানিয়েছে যেটা থামানো প্রায়ই অসম্ভব। এখন শুধু অভিশাপ ছড়ায় না, মাত্র 7 দিনে ছড়ায় মাত্র এক ক্লিকেই। একটা ভিডিও, একটা স্ক্রিন আর একটা চোখ, যেটা একবার দেখলেই আর কেউই ফিরতে পারে না। দ্য রিং ডিডন্ট এন্ড, ইট ওয়েন্ট অনলাইন। দ্য রিং মুভির শেষ এখানেই না, তবে একটা নতুন যুগের শুরু। যদি জানতে চাও সামারা আধুনিক দুনিয়ায় ফিরে এসে মানুষের সঙ্গে কি করেছিল,
তাহলে কমেন্টে লিখে জানাও পরবর্তী পার্ট আনবো কিনা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিবেন। কিন্তু কানে কানে একটা কথা আছে, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, গল্প তো আরও বাকি আছে।